কেন প্রেস ক্লাবের নির্বাচনে দাঁড়ালে কাউন্সিলর গিয়ে তার বাড়িতে থ্রেট করবে? আমি এই কথাটা যে বলতে বাধ্য হচ্ছি, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানেন না ন্যাকা সাজার চেষ্টা করছেন তারা? আমরা তো দেখো সাধারণভাবে 100টা খবর জানি আর 2টো খবর পড়ি, বাকি 98টা খবর নিয়ে কিছু করবার তো একটা জায়গা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে প্রেস ক্লাব সারা পৃথিবীতে। সারাদিন রোদ ঝড় জল মাথায় করে খবর সংগ্রহের শেষে শহরের সমস্ত সাংবাদিকেরাই যেখানে পৌঁছায় এক টুকরো বিশ্রামের আশায়, যেখানে গিয়ে পেয়ে যাওয়া যায় সহ সাংবাদিক বন্ধুদের। কোন খবরটা হলো, কোনটা হলো না, কে কোনটা কভার করতে যেতে পারলো, এর আড্ডাটা যেখানে সব থেকে ভালো জমে, সেই জায়গায় এখন আর আগের মতো নেই বলেই জানাচ্ছেন প্রসেনজিৎ বক্সী। তাই তিনি প্রেস ক্লাবের শীর্ষ কর্তৃপক্ষের ইস্তফা চান। কেন ইস্তফা, কি বৃত্তান্ত, তার সবটাই তিনি বলেন নিজের মুখে। প্রসেনজিৎ, আমরা সাম্প্রতিক কালে দেখলাম আপনি প্রেস ক্লাবের শীর্ষ নেতৃত্বকে রেজিগনেশন চাইছেন এবং পূর্ণ নির্বাচন চাইছেন, এবং তার সাথে আপনি অনেক কিছুই বলেছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব সেগুলো আরেকবার খুলে পুরো ব্যাপারটা বলতে, এবং তার সাথে সাথে একটা বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি আর প্রেস ক্লাবে যাবেন না। আমি বলছি হয়েছিল আর কেন হয়েছিল, আর এই ব্যাপারটা যদি পুরোটা একটু খুলে আমাদের বলেন। প্রথম কথা হচ্ছে আমি প্রেস ক্লাবে যাবো না কথাটা বলিনি, আমি বলেছি যে প্রেস ক্লাবের এই সমিতি সংক্রান্ত বিষয়ের মধ্যে আমি ঢুকবো না। তার কারণ হচ্ছে যে এটা খুব সহজ, যেহেতু আমি ঘোষিত হিন্দুত্ববাদী এবং আরএসএস পন্থী ইত্যাদি ইত্যাদি, তাতে কি হয় যে বলার চেষ্টা সরকার বদলেছে, অতএব প্রেস ক্লাব এখন তার দিশা বদলাবে। প্রেস ক্লাব বিষয়টা তা নয়, যেটা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন এবং তার আগে বামপন্থীরা করার চেষ্টা করেছেন। প্রেস ক্লাব, আমি সবাইকে বলবো যে প্রেস ক্লাব সারা পৃথিবীতে কেন হয় এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে। শুধুমাত্র নেতার মুখে গিয়ে মাইক ধরলাম, আমার 10টা ফলোয়ার হলো, আমি সমস্ত সোশ্যাল মিডিয়ার যারা ক্রিয়েটার আছেন, যারা চেষ্টা করছেন নিজেদেরকে সাংবাদিকের পর্যায়ে উন্নীত করতে এবং সাংবাদিক হিসেবে দাবি করতে, সবাইকে বলবো যে কাজের বাইরে রাত্রিবেলায় বাড়িতে গিয়ে পড়াশোনা করে নিতে হবে। তারা সবাই আমার ছোট ভাই বোনের মতো, তারা সবাই এই বিষয়টা বুঝতে চেষ্টা করেন না বলে আমাকে ভুল বোঝেন। আপনারা পড়ুন, পড়াশোনা করুন, দেখুন যে প্রেস ক্লাবের উদ্দেশ্যটা কি। প্রেস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যে সারাদিনের কাজের শেষে রিপোর্টাররা, অনলি রিপোর্টাররা সেখানে যাবেন এবং মত বিনিময় করবেন বিভিন্ন বিষয়তে। কোন স্টোরিটা আমি করতে পারলাম, কোন স্টোরিটা তুই করতে পারলি, বিভিন্ন নেতাদের নানা বিষয় নিয়ে, আমি খুব খারাপ ভাষায় বলছি, খিল্লি করব। জ্যোতি বসু আজকে ওইখানে গেছিল, এই প্রফুল্ল সেন কালকে ওখানে গেছিলেন, অতুল্য ঘোষ এই বলেছে। আমরা তো দেখো সাধারণভাবে 100টা খবর জানি আর 2টো খবর পড়ি, বাকি 98টা খবর নিয়ে কিছু করবার তো একটা জায়গা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে প্রেস ক্লাব সারা পৃথিবীতে। হ্যাঁ, এটা ঠিক যে প্রেস ক্লাব কোনোভাবে ট্রেড ইউনিয়নিজম করবে বা সাংবাদিকরা কিছু খারাপ হলে তাদের পাশে দাঁড়াবে, এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এটা ইট ওয়াজ আ রিপোর্টার্স ক্লাব। এটা ফটো জার্নালিস্টরাও বুঝতে চান না। পরবর্তীকালে এটাকে সব জায়গাতে যেহেতু কলকাতা প্রেস ক্লাবটা সবার আগে হয়েছিল, ফটো জার্নালিস্টদের এখানে অংশ করা অত্যন্ত প্রয়োজন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গতেও ডিজিটাল জার্নালিজমকে কিভাবে একটা স্ট্রাকচারের মধ্যে আনা যায়, আমি এখনো বলছি এটা কিন্তু খুব খারাপ জায়গায় আছে, এবং সেই কারণেই আমার যা কিছু বলা, কিন্তু এখনো এটা ক্রিয়েটারের পর্যায়ে আছে, জার্নালিজমের পর্যায়ে যায়নি। এর কেন যায়নি সেটার জন্য আমাকে পয়সা দিলে আমি আলাদা ক্লাস করব। তো যেখানে আমি বলি সেখানে আমি 40 মিনিটের ক্লাসে 2000 টাকা পাই, ঠিক আছে। তো এই প্রেস ক্লাবটাতে একটা ঘটনা ঘটেছিল যে তৎকালীন ইটিভিতে একজন বয়স্ক ক্যামেরা পার্সন ছিলেন, তার নাম ছিল শ্যামল ভট্টাচার্য। তিনি অত্যন্ত মদ্যপান করতেন এবং একদিন সকালবেলা উঠে দেখা যায় যে ক্লাবের ভেতরে তার দেহাবশেষ পড়ে রয়েছে মেঝেতে। একটা আনন্যাচারাল ডেথ, অত্যধিক মদ্যপানের জন্য
এই পুরো বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান এবং তার যে ডগ স্কোয়াড চারপাশে আমাদেরই বন্ধুরা ছিলেন তাদেরকে ব্যবহার করে এই প্রেস ক্লাবের সাধারণ কর্মীদেরকে হেয়ার স্ট্রিট থানাতে, ময়দান না হেয়ার স্ট্রিট থানা কোথায়, বারবার ডেকে ডেকে তাদেরকে বিব্রত করা, বিপদে ফেলা করে করে প্রেস ক্লাবের প্রতি সবাইকার একটা অনীহা তৈরি হয়ে যায়। এবং এই অনীহার সুযোগ নিয়ে তিনি নিজেদের পছন্দ মতো লোকজনকে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তারপরে গত 10 বছর ধরে সেটা প্রায় অনির্বাচিত অবস্থার মধ্যে থেকে যায়। এইখানে প্রশ্নটা হচ্ছে, যেহেতু কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন প্রেস ক্লাবের সাংবাদিকদের সর্বভারতীয় স্তরে সেভাবে তৈরি হয়নি, এনইউ যে আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো কোনো পারপাস সার্ভ করতে পারেনি, তাই সাংবাদিকরা প্রেস ক্লাবের দিকে তাকিয়ে থাকে অন্তত একটা শক্তিশালী ভয়েস তুলবে যে এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। কলকাতার প্রেস ক্লাব গত 10 বছরে এবং তার আগে বামফ্রন্টের আমলে এটা নিজেকে একটা স্টুজে পরিণত করেছে। এর মানে তো এটা নয় আজকে আমি দক্ষিণপন্থী, কিন্তু যদি আগামীকাল দক্ষিণপন্থী রাজনৈতিক দল দ্বারা বা কোনো পুলিশ কর্মী দ্বারা সাংবাদিক নির্যাতিত হয়ে আমি আওয়াজ তুলবো না, এটা কোথায় লেখা আছে? এখন মুশকিলটা হচ্ছে কি, যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ধারণা হয়েছে যে বামফ্রন্টের আমলে গণশক্তিকে কাজে লাগিয়ে প্রেস ক্লাবকে যেভাবে স্টুজ করা হয়েছে, শ্যামল ভট্টাচার্যের মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা প্রেস ক্লাব এবং সারা পশ্চিমবঙ্গের প্রেস ক্লাবকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টুজে পরিণত করেছিল। হয়তো বা আগামী দিনে প্রসেনজিৎ বক্সী থাকলে এই ব্যাপারটা সেই একই রকম ভাবে এখনকার সরকার বা রাজনৈতিক দলের স্টুজে পরিণত হবে। এখন এটা তো আমার জনে জনে গিয়ে বলার কোনো বিষয় না, তাই আমি বলেছি যে আমি থাকবো না। ভাই, তোমরা কবে প্রেস ক্লাবে কি সংবিধান পরিবর্তন হয়েছে, 2 বছরের মধ্যে ইলেকশন হবে না, প্রতি 2 বছর অন্তর হবে যেটা প্রতি বছরে ছিল, বা কবে ঠিক হয়েছে, আরো নানা বিষয়ে। এবং প্রেস ক্লাব সত্যি করে সন্ধ্যাবেলায় এখন একটা মৃত্যুপুরীর মতো হয়েছে, কেউ যায় না, কোনো সাংবাদিকরা যায় না। এবং ফটো জার্নালিস্টদের মেম্বারশিপের ব্যাপারে একটা অদ্ভুত ধরনের নোংরামি করা হয়েছে, একটা কি বলে ভোটিং এর নাম করে, ম্যান্ডেটের নাম করে, এবং মানে সব মিলিয়ে আমি বলছি যে যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকাটা তারা পালন করেনি এবং যুগে যুগে পালন করে। নির্বাচন হোক, এমন একটা প্রেস ক্লাব হোক যেখানে যে কটা পদ আছে প্রত্যেকটা পদের জন্য নির্বাচন হোক, যে যা পারে মারপিট করে জিতুক। কেন হবে না সেটা? কেন প্রেস ক্লাবের নির্বাচনে দাঁড়ালে কাউন্সিলর গিয়ে তার বাড়িতে থ্রেট করবে? আমি এই কথাটা যে বলতে বাধ্য হচ্ছি, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি জানেন না নেকা সাজার চেষ্টা করছেন তারা? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর গিয়ে তার বাড়িতে হুমকি দিয়ে এসছে যে কেন আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আরো অনেকের নাম আমি বললাম না যারা গিয়ে গিয়ে হুমকি দিয়ে এসছে কেন আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। নেকা ভাবে নাকি যে আমি কিছু জানি না? আমরা বললাম তো 100টা খবরের মধ্যে 2টো করি আর 98টা তো পেটে থাকে। এই পরিস্থিতি থেকে প্রেস ক্লাবকে বের করে নিয়ে আসা শুধু কলকাতার নয়, সারা পশ্চিমবঙ্গের প্রেস ক্লাবগুলোকে জমি দিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্টুজে পরিণত করেছে। ভেবেছে যে সেই প্রেস ক্লাবগুলোকে দখল করলে এবং সংবাদ মাধ্যমের মালিকগুলোর বাঁদরামিগুলোর ফাইল বহলে নিয়ে থাকলে পুরো সংবাদ মাধ্যমটাকে নিজের সঙ্গে করে নিয়ে থাকা যাবে, আমার বিরুদ্ধে কেউ বলবে না। বলেনি, সেই জন্য তিনি নেত্রী ছিলেন। যেদিন থেকে বলা শুরু করেছে সেদিন থেকে খালপাড়ের মমতা ব্যানার্জি হয়ে গেছে, ঘর থেকে বেরোতে পারছেন না। প্রসেনজিৎ, লাস্ট এই ব্যাপারে জিজ্ঞেস করব, আপনি যে এই আবেদনটা করেছেন বা দাবি করেছেন যে নির্বাচন হোক, আপনি কি এখানেই থেমে থাকবেন যে এই দাবিটুকু করে, নাকি আপনার পরের পদক্ষেপ কি হবে? আপনি উচ্চ স্তরে কালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইবেন এই দাবিটা নিয়ে, যে প্রেস ক্লাব, কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের চতুর্থ স্তম্ভের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে কি আপনি আরো এগিয়ে যাবেন? মানে আপনার মাথায় কি চলছে? না, আমি মুখ্যমন্ত্রীর কাছে তো একেবারেই যাব না, তার কারণ হচ্ছে ক্লাবের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আমি সাংবাদিকদেরই বলবো,
যে সামান্য ন্যায়নীতি বোধ থাকলে যে কজন এক্সিকিউটিভ মেম্বার আছে তারা কেউ কোনো সংবাদ মাধ্যমে কাজ করে না, কেউ করে না। তাদের কোন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ আছে এটা সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই। তারা ভাবুন যে এই যে নিঃশব্দে 2 বছরের একটা ব্যবস্থা তারা করে ফেলেছেন, যার কারণে 27-এর শেষের দিকে বোধহয় নির্বাচন হওয়া উচিত। এই 27-এর শেষের দিক পর্যন্ত সাংবাদিকরা যা যা বিপদে পড়বেন, তাহলে যে প্রেস ক্লাব এখন অপরার্থ ভূমিকা পালন করছে এই একই অপরার্থ ভূমিকা পালন করে যাবে কিনা, নাকি যেহেতু তারা বিভিন্ন সময়তে তৃণমূল কংগ্রেস দ্বারা পোষিত, তাই এখন ইতিবাচক বা নেতিবাচক যাই এখনকার সরকার করুক না কেন বা রাজনৈতিক দল শাসক দল করুক না কেন, বিপ্লব দেখাবে এখন যে বিপ্লবগুলো আগে দেখানোর ক্ষমতা হয়, সেটা ঠিক হোক আগে, তারপরে দেখা যাবে। প্রসেনজিৎদা, নিউজের সাথে জুড়ে থাকার জন্য এবং বারবার, একবার নয় একাধিকবার আমাদেরকে স্পষ্ট কথা তুলে ধরার জন্য দর্শকদের সামনে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস।